গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শহীদদের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন। পরিদর্শন ৩ উপদেষ্টার। আগামী সপ্তাহে কাজ শুরু করবে বিশেষজ্ঞ কমিটি। দুবাইয়ে বিক্ষোভ করায় সাজার পর সাধারণ ক্ষমা। ৫৭ বাংলাদেশির ২০ জন ফিরেছেন দেশে। অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা। প্রবাসীদের ভুক্তভোগীদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি। চাকরি বয়সীমা ৩৫ করার দাবিতে উত্তাল শাহবাগ। বিবেচনার আশ্বাস আইন উপদেষ্টার। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা যৌক্তিক ও সময় উপযোগী। মন্তব্য মির্জা ফখরুলের। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, বলছেন তার আইনজীবী। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আন্দোলনে শহীদ ও ১৬ বছরে গুম খুনের শিকার ব্যক্তিদের নামের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন। গণভবন পরিদর্শনের পর এ তথ্য জানিয়েছেন ৩ উপদেষ্টা। রোববারের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলেও জানান তারা। এদিকে কোনো মাজারে হামলা সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন আদিলুর রহমান খান। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ১৬ বছর যেখানে অবস্থান করে স্বৈরশাসন চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তার পালিয়ে যাওয়ার দিন, তাই জনগণের সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গণভবনকে ঘিরে। তছনছ করে দেয়া হয় এই রাজপ্রাসাদ, ঘটে লুটপাটের মতো অযাচিত ঘটনাও। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার। এরই ধারাবাহিকতায় শনিবার শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শনে আসেন ৩ উপদেষ্টা। পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘর করার পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের দুঃশাসনের স্মারক এই জাদুঘরে থাকবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সম্প্রতি মাজারে যেভাবে হামলা চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আওয়ামী লীগ আমলের নিপীড়ন যেন দেশে আর ফিরে আসতে না পারে বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান উপদেষ্টারা। এই ধরনের আচরণ যেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় অবশেষে দেশে ফিরলেন আরব আমিরাতের সাজা মওকুফ হওয়া ৫৭ বাংলাদেশের ২০ জন। এদের মধ্যে ১২ জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সাজা মওকুফের পর প্রবাসীরা যখন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন, তখন কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। ফুল দিয়ে বরণ করা হয় তাদের। শনিবার রাতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবি ও শারজা থেকে ফেরা ১২ জন নামেন চট্টগ্রামে। সরকারের প্রতি সন্তুষ্টি জানিয়ে দাবি জানান পুনর্বাসনের। অনেক স্টুডেন্ট মারা গেছে, আমার দেশ অচল অবস্থা হয়ে গেছে। এমনকি আমরা যারা প্রবাসীরা আছি কেউ কারো ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই। এই ৫৭ জন ছাড়াও আরো যারা রয়েছেন, আমরা রিকোয়েস্ট করবো যাতে সরকার তাড়াতাড়ি এদেরকে নিয়ে আসে। ওই দেশের সরকারের সাথে সমন্বয় করে আমাদের নোটিটা যেন উঠাই দেওয়া হয় এবং আমরা যেন আমাদের কর্মস্থলে সহি সালামতে পৌঁছতে পারি। গত ২০ জুলাই বাংলাদেশে ছাত্রদের উপর গুলি ও ইন্টারনেট বন্ধ করায় দুবাই, শারজা ও আজমানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন প্রবাসীরা। এ সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। বিষয়টি শিরোনাম হয় আন্তর্জাতিক গণমাধ্যমে।
গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে। পরে ৩ আগস্ট ৫৭ জনের শাস্তি মওকুফ করেন সে দেশের প্রেসিডেন্ট। আমাদের বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ছেলেদেরকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে ওনাকে আমি দোয়া করতেছি আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। একটা আবেদন থাকবে তাদের জন্য কিছু একটা পুনর্বাসন করার জন্য, কারণ এদের চাকরি ছেড়ে চলে আসছে। এ সময় ফিরে আসা প্রবাসীদের জন্য সরকার নানা ব্যবস্থা নেবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা। মিনিস্ট্রি থেকে ওনাদেরকে রিইন্টিগ্রেশন করার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার সহ প্রত্যেকেই ইনিশিয়েটিভ নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় দেশে আসলেন এই প্রবাসীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৮ প্রবাসী বাংলাদেশি। এ সময় তাদের স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এখনও যারা কারাগারে আছেন তাদের দ্রুত দেশে ফেরানোর দাবি তাদের। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দেশের জন্য আন্দোলন, এরপর গ্রেফতার, জেল, কারাদণ্ড। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের হস্তক্ষেপে দেশে ফিরলেন তারা। শনিবার রাত ৯:৩০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাজা মওকুফ হওয়া ২ জন প্রবাসী। তাদের স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ও সাধারণ ছাত্র জনতা। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রবাসীরা, জানান বন্দিশালায় নির্মম কয়েকটি দিনের গল্প। কোনো দলের স্বার্থে না, বরং দেশের স্বার্থে আন্দোলন করে কারাবাস করতে হয়েছে তাদের। সংযুক্ত আরব আমিরাতে বন্দি বাকিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। আমরা হাজারো জনতা, হাজারো যুবক, হাজারো ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি। তার প্রতিবাদে আজকে ইউএই কারাগারে ৫০০-র অধিক আজকে আমরা কারাবন্দী। তার ভিতরে আমি একজন ১০ বছর সাজাপ্রাপ্ত, আমার ডানে যিনি ছিলেন উনি ২৫ বছর সাজাপ্রাপ্ত। বাঙালি বলতে আমাদের মধ্যে কোনো বিচার নেই, আমাদের জন্য কোনো আমাদের অভিভাবক নেই। ধরছে ধরে পাঠাই দাও, কার কি আছে না আছে তাতে কিচ্ছু যায় আসে না। বর্তমানে যারা এখনো বন্দী আছে তাদেরকে যেন অতি তাড়াতাড়ি যেন ওদেরকে মুক্ত করে যেন দেশে ফিরে নিয়ে আসে। এদিকে প্রবাসীদের প্রতি সরকারের সর্বোচ্চ মানবিক হওয়ার দাবি আন্দোলনের সমন্বয়কদের। হয়রানি বন্ধে প্রবাসীদের সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি দেশে ফেরতদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি সরকারের কাছে। এই দেশে সবচেয়ে বেশি ভোগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা। ১৬-১৭ বছর বয়সে তারা দেশ থেকে চলে যায়, ৫০-৫৫ বছর পর্যন্ত তারা শুধু দেশকে দিয়ে যায়, কিন্তু সেই অর্থে সেই বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কিছু পায় না। কোনো কনসুলেটে, কোনো এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে। আমাদের এই ভাইরা তাদের জীবনের বড় স্বপ্নটি হারিয়েছেন, তাদের চাকুরিটি হারিয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন। শনিবার সাজা মওকুফ হওয়া ২ জন সহ আন্দোলনে অংশ নেয় ৮ জন প্রবাসী ঢাকায় ফিরেছেন। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। চাকরি বয়সীমা ৩৫ করার দাবিতে দিনভর উত্তাল ছিল শাহবাগ। শনিবার সন্ধ্যায় বৈঠকে কমিশন করে তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন আইন উপদেষ্টা। তবে আন্দোলনকারীদের দাবি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। রোববার সকাল ১০টা থেকে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। দুপুর গড়িয়ে রাত, তখনও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বন্ধ শাহবাগের যান চলাচল। সেই যান চলাচল স্বাভাবিক হয় প্রায় ১০ ঘন্টা পর। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে তাদের এই কর্মসূচি। আইন উপদেষ্টার আশ্বাস পেলেও আদায় না হওয়ায় ১২ ঘন্টার আলটিমেটাম এবং রোববার সকাল ১০টা থেকে আবারও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে মাঠ ছাড়েন আন্দোলনকারীরা। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন। সেই কমিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি থাকবে সেটা হলো আমাদের যৌক্তিক দাবিটি। ১২ ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছি আমাদের সরকারকে, তারা যথাযথ সিদ্ধান্ত নেবেন, আমাদেরকে আশ্বস্ত করবেন। আমরা চাই, যেহেতু আমরা অবস্থান করছি শাহবাগে,
এখানে আগামীকাল যদি আমরা আমাদের যদি চূড়ান্ত ঘোষণা না আসে, একইভাবে 10টার সময় আমরা সবাই এখানে অবস্থান করব। এর আগে শনিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে প্রায় 30 বছর চলে গেছে। আমাদের সরকার আমাদের চাকরি দেবে, আমরা চাই আমাদের যোগ্যতাটা অ্যাপ্লাই করতে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদেরকে 35 করতে হবে। এদিকে সমাবেশে যোগ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। এমন একটা পদ্ধতি করতে হবে আমাদেরকে, যাতে আমাদের লেখাপড়ার জন্য, মেধার চর্চার ক্ষেত্রে, তাদের নিয়োগ করবার জন্য, তাদের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না হয়। 1991 সালে বাংলাদেশের সব পর্যায়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 করা হয়। এ সময় দেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর। 33 বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 73। তাই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা যৌক্তিক ও সময় উপযোগী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কথা বলেন মহাসচিব। বিএনপির কর্মীদের বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এই বিপ্লবের পরে, ছাত্র জনতা বিপ্লবের পরে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা এর আগে বলেছি আমাদের 31 দফাতে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি সংবিধানের ব্যাপারে। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকার যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে শেখ হাসিনার স্বার্থকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্ন দলটির। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি হবে বলেও জানান নেতারা। নার্নেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের কাছে বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের থেকেও শেখ হাসিনার স্বার্থকে ভারত গুরুত্ব দিলে তার জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। এদিন সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তারা যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। কোন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি, দেশের বল, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি। একই দিন খাগড়াছড়ির দীঘিনালার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। বাংলাদেশে একটি নতুন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যথাসময়ে ফিরতে চান দেশে, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এই বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট।
5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মুক্তি দেয়া হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপি নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি। 16 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 5টি মামলায় সাজা দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবীরা বলছেন, বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। যথাসময়ে ফিরবেন দেশে। ফ্যাসিস্ট রেজিমের নেতৃত্ব দানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলার যেগুলোর রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন, আর যেগুলোর রায় হয়নি সেইগুলো আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলছেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না, উনি লন্ডনে, কাজে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি। কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে। আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A of the Code of Criminal Procedure, that are inherent power of the court. তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জাতীয়তাবাদী দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হওয়ার পর শনিবার থেকে খুলেছে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুরের সব তৈরি পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন করে কারো উস্কানিতে পরিস্থিতি যাতে আবার অস্থির না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বৃষ্টি গার্মেন্টস ফেডারেশন জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সরকারের ভূমিকা নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টাও। বেতন ভাতা ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভের পর শনিবার থেকে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুর শিল্পাঞ্চলে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে আর তৃতীয় পক্ষের কোনো উস্কানিতে কান্না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে বৃষ্টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সংগঠনটির নেতারা বলছেন, ন্যায্য দাবি দেওয়া কারখানা মালিক ও সরকারের সঙ্গে বসে আদায় করা হবে, কিন্তু কারখানা বন্ধ রেখে দাবি আদায় সমর্থনযোগ্য নয়। পোশাক কারখানায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো শ্রমিক সংগঠন জড়িত নয় বলেও দাবি করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। তারা যাতে সব কারখানায় যথারীতি কাজ করে যান, তাদের সমস্যা থাকলে ম্যানেজমেন্টকে তারা লিখিতভাবে জানাবেন। আর আরেকটা বিষয় হলো, সমস্ত দায় কিন্তু শ্রমিক সংগঠনগুলোর না। এদিকে তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা আনতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শ্রমিকদের, মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কোনো রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে, স্টেট বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আবার একটা গ্রুপের সাথে বলবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভা শেষে উপদেষ্টা বলেন, অর্থ কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে কঠোর অবস্থানে আছে সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরার আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কর ফাঁকির বিষয়ে বিশেষ তদন্তও শুরু করেছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি।
আর্থিক খাতে কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়াল ধরার অগ্রগতি প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন, সরকারের অবস্থান স্পষ্ট, ছাড় দেয়া হবে না কাউকে। অনেকের ব্যাংক জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভায় অংশ নেন উপদেষ্টা। পরে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে জানান, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে। কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যারা অপদৃশ্যতা আছে তাদেরকে ধরবে। উপদেষ্টা জানান, বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। ভোক্তাদের স্বস্তি দিতে এরই মধ্যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্য আমদানিতে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে বলে পর্যবেক্ষণ অর্থ উপদেষ্টার। এখন একটু ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে, এটা আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাথে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শেষ হবে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। শিল্পের কাঁচামাল আমদানি ও তৈরি পোশাক রফতানি বাড়তে থাকায় পুরোদমে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। বছরের প্রথম 8 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিং বেড়েছে 9%। একই সঙ্গে গত বছরের এই সময়ের তুলনায় পোশাক রফতানি বেড়েছে $1.5 বিলিয়ন মার্কিন ডলার। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের প্রথম 8 মাসেই চট্টগ্রাম বন্দরে 6.13% প্রবৃদ্ধি হিসেবে 21,58,000 কন্টেনার এবং 2.64% প্রবৃদ্ধি হিসেবে 8,25 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে। অথচ জুলাইয়ের উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি এবং আগস্টের ভয়ঙ্কর বন্যায় বিপর্যয়ের কবলে পড়েছিল দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আমরা যেখানে 100-150 পর্যন্ত কন্টেনার ডেলিভারি দিয়েছি এই গন্ডগোলের সময় এবং রাস্তাঘাট যখন বন্ধ ছিল, এখন সেটা প্রায় রেকর্ড, আমাদের 5,100 পর্যন্ত কন্টেনার ডেলিভারি গেছে, যেটা এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইতিহাসের রেকর্ড। বন্দরের পাশাপাশি 38 ধরনের আমদানি পণ্য এবং রফতানিকৃত তৈরি পোশাকের যাবতীয় জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও কন্টেনার হ্যান্ডেলিংয়ে চমক সৃষ্টি করেছে বেসরকারি 21টি অফডক। গত 8 মাসে 4,75,000 রফতানি কন্টেনার এবং 1,84,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করে রেকর্ড সৃষ্টি করেছে তারা। মূলত বাড়ছে শিল্পের কাঁচামাল আমদানি। অফডক মালিকদের সংগঠন বিগডার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে 7.29% প্রবৃদ্ধি হলো, আমদানি পণ্যে প্রবৃদ্ধি হয়েছে 31.41%। এটা হয়তো এই ইঙ্গিত বহন করে যে রপ্তানির জন্য যে কাঁচামাল আমরা আমদানি করি সেটার হয়তো পরিমাণ বা ভলিউম বেড়ে গেছে, যেটা হয়তো ভবিষ্যতে আমরা এক্সপোর্টের মধ্যে ইন্ডিকেশন বা প্রতিভাত দেখতে পাবো। স্থবিরতা কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে দেশের তৈরি পোশাক খাতের রফতানিতেও। গত বছরের 8 মাসের তুলনায় 4.95% প্রবৃদ্ধি হিসেবে চলতি বছর 25.27 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন গার্মেন্টস মালিকেরা। জুলাই আগস্টের ডেডলক কাটিয়ে রফতানি যেমন বেড়েছে, তেমনি আমদানি হচ্ছে প্রচুর কাঁচামাল। যখন এই দেশ স্বাধীন হলো আবার নতুন করে 5 তারিখের পর থেকে প্রচুর পরিমাণে কিন্তু পোর্টকে খালি করার জন্য অবডকে ঘুষ গেছে, যার ধরুন অবডকের আউটপুটটা অনেকাংশে বেড়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে এসেছে পণ্যবাহী 2,539টি জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনার উপকূলীয় এলাকায় জোয়ারে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করা হলেও এখনও পানি আটকে থাকায় তলিয়ে আছে 3টি গ্রাম। স্থানীয়রা জানান, দাকপের খোনা এলাকায় ঢাকি নদীর বেড়িবাঁধের কিছু অংশে সম্প্রতি ভাঙন দেখা দেয়। বিষয়টি জানানো হলেও আমলে নেয়নি পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার জোয়ারের তোড়ে হঠাৎ ভেঙে যায় বাঁধের 30 মিটার অংশ। এতে প্লাবিত হয় 3টি গ্রাম। পরবর্তীতে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় বাঁশ ও চাটাই দিয়ে বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করে। তবে লোকালয়ে জোয়ারের পানি আটকে থাকায় ভোগান্তিতে রয়েছেন 15,000 মানুষ।
বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ফেনীতে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। জেলার সোনাগাজীতে তীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অন্তত 200 পরিবার। অন্যদিকে নোয়াখালীর কিছু এলাকায় এখনও জমে আছে নোংরা পানি। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন পানিবাহিত রোগে আক্রান্ত 348 রোগী। কোথাও কোথাও এখনো হাঁটু সমান নোংরা পানি। এতে নিজ বাড়িতে ফেরার অপেক্ষা বাড়ছে নোয়াখালীর বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের। আশ্রয় কেন্দ্রেই বসবাস করছেন অনেকে। জেলার সেনবাগের ছাতারবাইয়া, বিরহামপুর, বিজয়নগর সহ বেশ কয়েকটি এলাকায় ধীরগতিতে কমছে বন্যার পানি। একই সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অনেক লোকে এখনো পানি বলতো, অনেকে ত্রাণ বলতে কিছু এখনো পায় নাই। গরানে কানা দুগা বালু টালু দিয়ে কানা ইয়ে করি, আমরা যাই দুগা রাঁধি বাড়ি কোনো রকমের খাইতে মারি, জন্য এইভাবে আসি। 2 সপ্তাহ পানি তলে আসি, আর আল্লাহ জানে কতদিন থাকতে হয়। টানা কয়েক সপ্তাহের বন্যার প্রভাব পড়তে শুরু করেছে স্বাস্থ্যেও। ছড়িয়ে পড়ছে চর্ম, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। শুক্র থেকে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত 348 রোগী আর সাপে কাটা রোগী 20 জন। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। জেলার সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের কাজিরহাটে ভিটেমাটি হারিয়েছে অন্তত 200 পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। শুধু ঘরবাড়ি নয়, ক্ষতি হয়েছে রাস্তাঘাটেরও। ফেনীর একই ইউনিয়নের উত্তর চর সাহাফিকারি এলাকায় নদীর তীর অন্তত 500 মিটার ভেঙে গেছে। ধসে পড়ার ঝুঁকিতে আছে ছোট ফেনী নদীর বেড়িবাঁধ। এতে নদী ও বেড়িবাঁধের মাঝে অবস্থান করা পরিবারগুলোর সদস্যরা ভাঙন আতঙ্কে আছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে মালদ্বীপের বিভিন্ন প্রবাসী সংগঠন। ক্ষতিগ্রস্তদের সাহায্যে প্রধান উপদেষ্টার প্রাণ তহবিলে আর্থিক অনুদান পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবন বিপর্যস্ত। ভারী বর্ষণ আর উজানের পানিতে তলিয়ে যায় ৭৭টি উপজেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে 50 লাখেরও বেশি মানুষ। অনেক প্রবাসীও হারিয়েছেন তাদের স্বজন, ঘরবাড়ি, জমি। দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি এবার দুর্গতদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে মালদ্বীপের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দেশের ভয়াবহ বন্যার কারণে কেন্দ্র ঘোষিত দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করে বিএনপির মালদ্বীপ শাখা। প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলে পাঠান প্রবাসী নেতারা। মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির ত্রাণ তহবিলে এই অর্থ পাঠিয়ে দিলাম, যাতে বাংলাদেশের যে সমস্ত এলাকায় বন্যার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে যাতে দ্রুত সারিয়ে উঠতে পারে। এদিকে বন্যার্তদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আর্থিক অনুদান পাঠিয়েছে মালদ্বীপের প্রবাসী সাংবাদিকদের সংগঠন মালদ্বীপ বাংলা প্রেস ক্লাব। বন্যার্তদের সহযোগিতার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সাহায্যের পরিপ্রেক্ষিতেই আমরা মালদ্বীপ প্রবাসী সাংবাদিক যারা আছি তাদের পক্ষ থেকেই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা একটা অনুদান পাঠিয়েছি। বন্যার্তদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সব প্রবাসীকে আরও এগিয়ে আসার আহ্বান বাংলাদেশ হাই কমিশনের। আমরা আশা করব একইভাবে মালদ্বীপে যারা অন্যান্য প্রতিষ্ঠান বা সংগঠন রয়েছে তারাও এগিয়ে আসবেন, যাতে করে আমাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়াতে পারেন। বন্যা দুর্গতদের পাশে এবার রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা অনন্য দৃষ্টি তৈরি করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। পর্নোতারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পেছিয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জোয়ান মার্চান্ট জানিয়েছেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এই রায় ঘোষণা করা হবে। 18 সেপ্টেম্বর সাজা ঘোষণার কথা ছিল এই মামলার। এদিকে বিচারকের নতুন এই সিদ্ধান্তে রিপাবলিকান শিবিরে দেখা দিয়েছে কিছুটা স্বস্তি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ের আশা নিয়ে শতভাগ নিশ্চিত থাকলেও তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন থাকায় চিন্তার ভাঁজ ছিল এই রিপাবলিকান নেতার কপালে। তবে তার এই দুশ্চিন্তা যেন কিছুটা কমল।
2016 সালের নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়া মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। কথা ছিল চলতি মাসের 18 তারিখে সাজা ঘোষণা করা হবে। তবে এর আগেই নিউ ইয়র্কের অপরাধ আদালতের বিচারক জোয়ান মার্চান শুক্রবার রায় পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন তারিখ অনুযায়ী রায় দেয়া হবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর 26 নভেম্বর। এই ফৌজদারি অপরাধ মামলায় গেল 30 মে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালত। 34টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি। এর আগে সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য ট্রাম্পের আইনজীবীরা আদালতে আবেদন করেন। তারা বলেন, সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় তাদের হাতে নেই। শুক্রবার বিচারক সেই আর্জি মঞ্জুর করেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে সাজা হলে তা ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলত। ফলে বিচারকের নতুন এই সিদ্ধান্তে রিপাবলিকান প্রচারণা শিবিরে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। যদিও ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালে ক্যাপিটল হিলে হামলা ও নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অপর একটি মামলার নতুন তথ্য প্রমাণ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবারই জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কুয়েত থেকে প্রবাসীদের পাঠানো পণ্য ও কাঁচামাল চট্টগ্রাম বন্দর ও দেশের 2 বিমানবন্দরে নষ্ট হয়েছে বছরের পর বছর। কর্তৃপক্ষের কাছে গিয়ে প্রতিকারের বদলে হতে হয়েছে হেনস্থা। সম্প্রতি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে গাফলতিতে জড়িত কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি কুয়েতের নেতারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে কার্গো ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় 1000 খানেক। দেশে পণ্য পাঠাতে নানা সমস্যার কথা জানাতে এই সংবাদ সম্মেলন তাদের। গত মঙ্গলবার রাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি। বলা হয়, 2 দেশের আইন মেনে শুধু বাহক হিসাবে প্রবাসীদের পণ্য দেশে পাঠান তারা। কিন্তু করোনা পরিস্থিতির পর থেকে পাঠানো অনেক মালামাল আটকে আছে সমুদ্র ও বিমানবন্দরে। 120 জন এজেন্ট আছে কুয়েতে এবং প্রত্যেকটা এজেন্টে 10 থেকে 12 জন করে স্টাফ আছে। প্রায় আপনার 1200 লোক কাজ করে। বিভিন্ন দুর্নীতির কারণে আমরা মালগুলো নিতে পাই না। মাসকে মাস, মাসের পর বছর, বছরের পর বছর চলে যায়। চিটাং কাস্টম হাউসে কাস্টমার কমিশনকে অভিযোগ করছি। ওই সময় তথাকালীন ওই কমিশন আমাদেরকে বলছে, আপনাদের এই মালের উপর আমরা ধান রোপণ করবো, এখানে আমরা চাষাবাদ করব, তারপরে মাল দেব না। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে মালামাল আটকে থাকার পেছনে জড়িত এনবিআর ও কাস্টমসের কর্মকর্তারা। প্রবাসীদের মাল আমরা নিয়ে মালটা পাঠাই, কিন্তু ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা আমাদেরকে ব্যবসায়ী বানাই দেয়। বলে যে আমরা নাকি এই মাল দেশে নিয়ে এই মাল আমরা বিক্রি করি। আমরা চাইলেই 10-20 কেজি 50 কেজি মাল একজনের করে পাঠাতে পারি না। এখানে বিমানের রেট আছে, কাস্টম চার্জ আছে, যার জন্য আমরা কি করি, আমরা যারা মাধ্যম, আমরা যারা এজেন্ট, সবার মালামালগুলো সংগ্রহ করে একসাথে পাঠাই। এখন বাংলাদেশে মালামালগুলো যাওয়ার পরে ওইখানের যে কাস্টমস কর্মকর্তা বলেন অথবা এনবিআর বলেন, যারাই দায়িত্বপ্রাপ্ত আছে, তারা কি করে আমাদেরকে বলা হয় আমরা নাকি ব্যবসা করি। কখনো নাই, মালগুলো সবগুলো প্রবাসীদের মাল, আমরা শুধুমাত্র ক্যারিয়ার, যাদেরকে বলা হয় মাধ্যম। প্রবাসীদের নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে পাঠাতে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগের দাবি জানান ব্যবসায়ীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বন্যায় সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে চায় সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট বিজয়ী 36 প্রবাসী বাংলাদেশি। একই সঙ্গে উপার্জিত অর্থ দিয়ে যৌথ বিনিয়োগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে চান তারা। শিবরিয়াজ সাদিকের রিপোর্ট। বিগ টিকেট লটারি জিতে ভাগ্যের চাকা ঘুরে গেছে 36 প্রবাসী বাংলাদেশির। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে তারা বনে গেছেন রীতিমতো কোটিপতি। এর আগেও বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি বিগ টিকেটে কোটিপতি বনে গেলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার কেউ এককভাবে নয়, বরং 36 বন্ধু মিলে একসঙ্গে লটারি জিতেছেন। এটা আমাদের কপালে ছিল, আমরা অনেক বছর ধরে এই বিগ টিকেট ক্রয় করতেছি বন্ধুরা সবাই মিলে। কেউ এখানে 25 দিরহাম দিছে, কেউ 50 দিরহাম দিছে, তো কেউ 100 দিরহাম দিছে। 5 বছর থেকে আমরা চেষ্টা করছিলাম যে মানে টিকিটটা নিতেছি কখনো মিলতেছে না। 2 বছরের মাথায় আমি পেয়ে গেছি, তো এখন পেয়ে অনেক আনন্দ লাগতেছে। আমরা যে 36 জন আছি
36 জন একটা পরিবারের মতো, আমরা সবসময় একই সাথে থাকি। বিজয়ী প্রবাসী সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজান এলাকার বাসিন্দা। আমিরাতের আলাইন শহরে কেউ শ্রমিক, কেউ চাকুরিজীবী, কেউ দিনমজুর হিসেবে কাজ করছেন। গত 5 বছর ধরে প্রতি মাসে 500 দিরহাম দিয়ে 2টি করে টিকিট কেনেন তারা। টিকিট কিনতে প্রতি মাসে এক একজন 25 থেকে 30 দিরহাম ব্যয় করতেন। গত 28 আগস্ট 36 বন্ধুর পক্ষে টিকিট কেনা হয় নূর মিয়ার নামে। লটারি বিজয়ের পর নূর মিয়া এখন বন্ধুদের কাছে লাকি ম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন। আমরা প্রতি মাসে টিকিট ক্রয় করি, এবারে আমরা সবাই মিলে টিকিট ক্রয় করছি। ক্রয় করার পর নাম দিছে আমার এক বন্ধু আমাকে জোর করে নিয়ে গেছে টিকিট ক্রয় করার জন্য। এবার নাম দিছে, আমার নাম দেওয়ার পর আমার নামটা উঠে গেছে। লটারিতে পাওয়া 15 মিলিয়ন দিরহাম বাংলাদেশি টাকায় প্রায় 50 কোটি টাকা। এর অর্থ 36 বন্ধু মিলে যৌথভাবে নতুন ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী। তবে তারা লটারির একটি অংশ বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র পরিবারের পুনর্বাসন কাজে ব্যয় করতে চান। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভারত সফরের আগে বাংলাদেশে এসে ক্যাম্পের দায়িত্ব নেবেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে, জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কি হবে তা এখনও ধোঁয়াশায়। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারতে সিরিজ খেলতে যাবেন বলেও জানান তিনি। টাইগার অলরাউন্ডারের দেশে ফেরার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রতিপক্ষ কঠিন হলেও বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স সমীহ আদায় করবে ভারতের। মাঠ কিংবা টেবিল, বিসিবি জুড়ে ব্যস্ততা সর্বত্র। ভারতের বিপক্ষে সিরিজ, ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল ও বিসিএল প্রস্তুতি চলছে বিপিএল আয়োজনেরও। বোর্ড কর্তারা সম্পন্ন করছেন আনুষ্ঠানিকতা। ভারত সফর সামনে রেখে অনুশীলনে মনোযোগ ক্রিকেটারদের। আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও মূল স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারই ছিলেন অনুশীলনে। পাকিস্তান থেকে ফিরে বিশ্রামে থাকার কথা থাকলেও অধিনায়ক শান্ত নিয়মিত অনুশীলনে। বড় চিন্তার কারণ টাইগার ক্যাপ্টেনের ব্যাটে রান খরা। তবে গুরুত্বপূর্ণ সিরিজের আগে লিটন মিরাজদের অভিভাবক নিয়ে দোটানায় বিসিবি। প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের সঙ্গে আছেন কি নেই তা নিয়েও আছে ধোঁয়াশা, যদিও আশার কথাই শোনালেন বিসিবি পরিচালক। হেড কোচের আন্ডারে কি ক্যাম্পটা শুরু হবে নাকি কোচ সরাসরি ভারতে আসলে দলের সঙ্গে যোগ দিবেন? হেড কোচ আসবেন, এখানেই আসবেন। ক্যাম্পে থাকবেন নাকি এখানেই আসবেন? ভারত সফরে কানপুরে বাংলাদেশ দলকে হামলার হুমকি দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী, যে ব্যাপারে অবগত আছে বোর্ড কর্তারা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছে বিসিবি। এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন এন্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। সাকিব আল হাসান ভারত সিরিজে অংশ নেয়া কিংবা পরবর্তীতে দেশে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ভারতের মাটিতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে প্রত্যাশা ফাহিমের। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। এদিনও দেশি কোচদের অধীনে লম্বা সময় অনুশীলন করেছেন মুস্তাফিজ শান্তরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে সাবেক বোর্ড পরিচালকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। নতুন সভাপতি হওয়ার পর বোর্ডের স্টেক হোল্ডারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন ফারুক আহমেদ। তার ধারাবাহিকতায় বোর্ডে বিভিন্ন সময় পরিচালকের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেছে বর্তমান কমিটি। নতুনভাবে সভাপতির দায়িত্ব পাওয়ার পর আইসিসির সভায় অংশ নিয়েছেন ফারুক আহমেদ। গতকাল দেশে ফিরে এদিন সাবেক পরিচালকদের নিয়ে সভা করেছেন। প্রধান নির্বাহী, বর্তমান কমিটির সদস্যরা ছাড়াও সাবেক 9 জন পরিচালক উপস্থিত ছিলেন সভায়। দেশের বিভিন্ন জেলা থেকে পরিচালক হওয়া কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনা যায়।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শহীদদের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন, পরিদর্শন 3 উপদেষ্টার। আগামী সপ্তাহে কাজ শুরু করবে বিশেষজ্ঞ কমিটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন, অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আরও 4 জনকে প্রসিকিউটর নিয়োগ। এবং দুবাইয়ে বিক্ষোভ করায় সাজার পর সাধারণ ক্ষমা। 57 বাংলাদেশের 20 জন ফিরেছেন দেশে। অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রবাসীদের, ভুক্তভোগীদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।